উর্মিলা মুখার্জির গানের অনুষ্ঠানে এবার উৎসবকে সেভ করে তুষার তীর্থ এবং লিলিপুটকে উচ্চ শিক্ষা দিবে কথা দিল স্বয়ম্ভুকে জগদ্ধাত্রী। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্বয়ম্ভু দিবাসেনের অ্যাডভোকেট মিত্রকে বলছে, আপনার মতো লয়ারের ফিস দিয়ে বাবর মণ্ডলের পক্ষে কেস ছাড়ানো তো ইম্পসিবল। আপনি কত টাকা ফিস নেন সেটা আমি জানি। ওই টাকাটা না বাবর মণ্ডল যোগান দিতে পারে না। তা কে যোগান দিল? পেছন থেকে খেলাটা কে খেলছে? নাটের গুরুটা কে? আর তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, আমি না খাবারের সময় ওই পাত্রটা দেখি না, বুঝতে পেরেছেন? কি দেখি বলেন তো? আমি খাবারটা দেখি, পাত্রটা যেই হোক না কেন। আমার ফিসটা আমি বুঝি নেই, আর ওটাই না আমার পেশা। আমি বাবনকে নিয়ে যাচ্ছি, সসম্মানে নিয়ে যাচ্ছি। আর তখন স্বয়ম্ভু বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ক্রিমিনালদের স্বর্গরাজ্য সেটা আমি হতে দিব না, সেটা কিছুতেই হতে দিব না। ওই জন্যই আমরা ডিপার্টমেন্টে আছি। আপনার মতো করাপ্টেড লোক। যেটা শুনে একদম রাগান্বিত হয়ে যায় অ্যাডভোকেট মিত্র। বলছে, আপনি মাত্রা না ছাড়িয়ে যাবেন না স্বয়ম্ভু মুখার্জি। আর তখন স্বয়ম্ভু বলে, টাকাটা কে দিয়েছে বলুন না, তাহলেই আমি মাত্রাটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক কোথায় মাত্রাটা দিতে হয়। অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, বুঝুন, আপনি বুঝুন, আপনারা তো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছেন, খুঁজে বের করুন। তবে আমি বলে দিয়ে যাচ্ছি, বাবন মণ্ডল আবার রিভলভার পাবে, টার্গেট কিন্তু আবারও বানাবে। আপনার স্ত্রী আপনার কন্যা, তাই না? বাঁচিয়ে রাখবেন। আয়ুরেখা কিন্তু খুবই কম ওদের। আর তখন স্বয়ম্ভু বলতে থাকে, তাহলে ওই জমদুরটা কাজ কে করবেন? আপনি করবেন নাকি? যা শুনে অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, না, যারা জমের পেশে কাজটা করছে আমি তাদের হয়ে কোর্টে যাই, আর আমি আমার ফিসটা না বুঝে নেই, বুঝতে পেরেছেন? ঠিক আছে, চলি। আর শুনুন, আমার মক্কেলকে এবার ছেড়ে দিন। তো বাবনকে ছেড়ে দেয়। ওই মুহূর্তে জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রী এসে বলতে থাকে, তার মানে আমার ডাউটটাই ঠিক, মানে এই লোকটার পেছনে যে আছে তার নাম তুষার তীর্থ তলাপাত্র। যা শুনে স্বয়ম্ভু বলতে থাকে, কি বলছো তুমি? তখন বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। এই প্ল্যানের ব্লু প্রিন্টটা রেডি করেছে টিটু আর লিলিপুট। আর যা শুনে স্বয়ম্ভু বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ? আর তখন জগদ্ধাত্রী বলে, উর্মিলা মুখার্জির ওই অনুষ্ঠানের দিন কিছু না কিছু একটা হবে। তখন স্বয়ম্ভু বলে, মানে কি হবে? জগদ্ধাত্রী বলতে থাকে, টার্গেট হবে আমি অথবা দুর্গা। তখন স্বয়ম্ভু বলে, তাহলে আমরা অনুষ্ঠানটা পাল্টে দিব, বন্ধ করে দিতে বলবো অনুষ্ঠান। টিটু এবং লিলিপুটকে আমরা অ্যারেস্ট করে নেই। তখন জাসনাল বলে, কোনো লাভ নেই, আমার জন্য টিটুর পানিশমেন্ট হয়েছিল, ওরা সেটারই বদলা নিচ্ছে। ওরা ভুলে গিয়েছে সময় বদলে গেলেও জাসনালের মগজ বদলায়নি। মগজে এবার লড়াই হবে, যে জিতবে সেই টিকে থাকবে। তখন স্বয়ম্ভু বলে, তাহলে আমি অনুষ্ঠানটা পিছিয়ে দিতে বলি। জাসান্নাল বলে, স্বয়ম্ভু প্লিজ কাউকে কিছু বলবে না, তোমার কাছে আমি অনুরোধ করছি, কাউকে কিচ্ছু বলা দরকার নেই। তখন স্বয়ম্ভু বলে, বুঝতে পারছো না তুমি এত বড় রিস্ক কেন নিবে? তুমি তো প্রোগ্রামে যাবে। তখন জাসনা বলে, আমি যাব, আমি জানি আমার উপরে টার্গেট হতে পারে, আমি তাও যাব, এবং আমি এটাও জানি কেস খানো হবে ওই বাবন মণ্ডলের স্টেট অনুযায়ী উৎসবকে, কিন্তু না, সেটা আমি কিছুতেই হতে দিব না। এই প্রথম আমি উৎসব মুখার্জির হয়ে লড়ব। ও যে স্টেটমেন্ট দিয়েছে সেটা আমি প্রুভ করে দিব, আর টিটু আর লিলিপুটকে আমি তুলে নিব। তখন স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী তুমি কিন্তু এই ডিপার্টমেন্টের এখনো কেউ নও, তুমি এখনো পর্যন্ত নিয়োগপত্র পাওনি। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো জগদ্ধাত্রী, তুমি এখন আইন হাতে তুলবে? আর তখন জগদ্ধাত্রী বলে, আমি আইনের কথা বলছি না, আমি আইন হাতেও তুলছি না, আমি শুধু আমার সিক্স সেন্স যা বলছে আমি সেটাই তোমাকে বলে যাব, ব্যাস। তারপর যদি তুমি আমাকে রক্ষা করতে পারো তো করবে, আর না পারলে আমি নিজেকে নিজেই রক্ষা করে নিব। তখন যদি আমাকে হাতে অস্ত্র তুলে নিতে হয় তখন কিন্তু তুমি আমাকে তোমার ডিপার্টমেন্ট দেখাতে আসবে না। এদিকে উর্মিলা মুখার্জির অনুষ্ঠান উপলক্ষে কাকন রিহার্সাল করছে নাচের। অন্যদিকে চৌনাথ মুখার্জি মেহেন্দিকে বলছে, কি ব্যাপার তুমি নাচ করছো না? তখন মেহেন্দি বলে, কাকাই এই গানটাতে না উর্মিলা মুখার্জির কণ্ঠস্বর রয়েছে, সেই গানে কিন্তু ওরা নাচ করছে। আমি যদি নাচি না, আমার স্টেপটা জাস্ট ভুল হয়ে যাবে, কারণ আমি পুরো ব্যাপারটা মেনে নিতে পারছি না। আর এদিকে কাকন খুব সুন্দর করে নাচ করছে। তখনই ওইখানে বৈদেহী মুখার্জি চলে আসে, বলছে, মেহেন্দি আমিও না মেনে নিতে পারিনি, আজও মেনে নিতে পারছি না, আমার না ইচ্ছে হচ্ছে একেবারে সব বানচাল করে দেই। তখন চন্নাথ বলে, বৌদি মাথাটা না ঠান্ডা রাখো, নাচতে দাও, অনুষ্ঠানটা না হতে দাও। তখন মেহেন্দি বলে, কি বলছেন কাকাই, অনুষ্ঠানটা হতে দেব কি বলছেন আপনি? তখন চন্নাথ বলতে থাকে, অনুষ্ঠানটা হতে দাও, কোনো বাধা সৃষ্টি করো না, ঠিক আছে? ওরা যা করছে করতে দাও,
আখেরে না তোমারই লাভ হবে। বৈদেহী বলতে থাকে, ঠাকুরপো আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না। এদিকে কাকনে খুব সুন্দর নাচ হয়েছে, সবাই হাততালি দিচ্ছে, সবাই বলতে থাকে খুব ভালো হয়েছে। কৌশিকী বলে দারুণ হয়েছে, তুমি না দারুণ পারফরমেন্স করেছো। তখন সমরেশ তার মেয়েকে বলতে থাকে, হ্যাঁ মা তুই না দারুণ নেচেছিস। কৌশিকীর মা বলতে থাকে, কাকন কিন্তু খুব ভালো নেচেছে। তখন পৃথা বলতে থাকে, কেন আমি ভালো নাচিনি? তখন কৌশিকীর মা বলতে থাকে, তুমিও খুব ভালো নেচেছো, কিন্তু জানিস ও না শুনতে পায় না, ওর বাবা হাততালি দিচ্ছে, ও সেটা দেখে নাচ করছে। কিছু বুঝতে পেরেছিস তাহলে ওর পারফরমেন্সটা কত দূর? তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা সমরেশ তোমার উপন্যাসটা কত দূর? তখন সমরেশ বলতে থাকে, উপন্যাস তো লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তখন কৌশিকী বলে, তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, দেরি করো না, ঠিক আছে? আর পুজোর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে, পুজোতেই তো রিলিজ করবে। তো তোমার যারা উপন্যাস পাঠক রয়েছে তারা কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছেন, তোমার উপন্যাস বের হলে একবার লুফে নেবেন। এদিকে দুর্গা বলতে থাকে, কিরে ঠাম্মা তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ও খুব সুন্দর তো ভাজা নিয়ে এসেছিস, তা কি কি ভেজেছিস? তখন বৈদেহী বলে, হ্যাঁ এই যে আলু পুরি, পেঁয়াজু, বেগুনি এগুলো না সব ভেজেছি। তো এদিকে দুর্গা সব খাচ্ছে আর বৈদেহীর সঙ্গে খুব মজা করছে। আর বৈদেহী তো অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ উর্মিলা মুখার্জি গান নিয়ে দুর্গার কথা বলছে। তখন মেহেন্দি বলছে, দুর্গা ওনার সঙ্গে সবসময় তুমি এত হাসি ঠাট্টা করো কেন? আর তখন দুর্গা বলে, কেন সতীনের গান? মিথ্যে কথা বলেছি কি? সতীনের গান শুনছে, তাহলে সত্যি তো বলছি। তখন বৈদেহী বলে, দুর্গা এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, আমার আর ভালো লাগছে না। কৌশিকী তুমি একটু দেখবে, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। এদিকে আমাকে কাজের লোক বানিয়ে ফেলেছে, ও আমাকে জানা তাই করাচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তখন দুর্গা বলে, ঠাম্মা এটা কি বলো? এরপর তো আমার বিয়ে হবে, বাচ্চা হবে, তাহলে তুমি কি তার ক্যাথা নেকড়া ধুবে না? ধুবে তো, তাই না? তখন বৈদেহী রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ ধুবই তো, এবার আমাকে দাইমাই হতে হবে, এটা হওয়ারই বাকি ছিল। তখন মেহেন্দি বলে, দুর্গা সবসময় গুরুজনকে নিয়ে মজা করো কেন? তোমার খুব ভালো লাগে তাই না? উনি কি ক্লাউন? এটা কি ব্যাপার হচ্ছে বর্দি? আপনি দাঁড়িয়ে দেখছেন, কিছু বলছেন না ওকে? তখন দুর্গা বলে, এক মিনিট, তোর বর্দির সংলাপ বলার আগে না আমি তোকে বলছি, শুন। তোর এই গুরুজন এই বাড়িতে যা যা করেছে না, যদি আমরা ক্ষমা না করতাম তাহলে এই গুরুজনের শাশুড়ি মা তুই না জেলে পচে মূর্তি খিচুড়ি খেতি, বুঝতে পেরেছিস? শুধু ক্ষমা করে দিয়েছি বলে, শুধু আমি আর আমার মা ক্ষমা করে দিয়েছি, এবং কৌশিকী, বুঝতে পেরেছিস? এর জন্যই তোরা এই বাড়িতে আছিস। কেন ক্ষমা করেছি বলতো? কারণ আমরা চাই সবাই যাতে এক বাড়িতে থাকি, এক ছাদের নিচে থাকি, এই পরিবারটা যাতে এক থাকে। এই চাঁদবদন ঠিক বললাম তো না? এখন চাঁদবদন বলে, তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। তখন কৌশিকীর মা বলে, দিদিভাই এভাবে কথা বলো না। তখন দুর্গা বলে, আরে সুপার ডুপার ঠাকমা এসব কথা না বলে কি উপায় আছে? এই যে চাঁদবদন, একে তো রাতের বেলায় দেখতে পাওয়া যায়, দিনের বেলায় না। দিনের বেলায় ছুটে একদম কোথাও যেন হা হয়ে যায়, ভীষণ ব্যস্ত থাকে এরা, ভীষণ সারাক্ষণ জানিস তো কিছু না কিছু করেই চলেছে, কিছু না কিছু করেই যাচ্ছে এই পরিবারের ক্ষতি করার জন্য। আর এই যে ঠাম্মা একটা কথা বলে দিলাম, হ্যাঁ আরেকটা ক্রাইম হবে এই বাড়িতে, আর একটা ক্রাইম যদি হয় এই দুর্গা মুখার্জি কিন্তু এখানে একদম মহিষাস্য বোধ করে দিবে। কথাটা যেন মাথায় থাকে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সমরেশ বলে, দুর্গা এসব কথা না এখন থাক, কাকন আরো একবার রিহার্সেল হয়ে যাক। তখন কাকন বলে, ঠিক আছে। তখন দুর্গা বলে, রিহার্সেল পরে হবে, আগে গরম গরম চপগুলো খাওয়া হোক, এই চপের সাথে চা খাওয়া হবে, ঠিক আছে? তো সবাই মিলে চপ খেতে থাকে। তখন কৌশিকী বলে, আচ্ছা বোর পারফরমেন্স কেমন লাগলো? তখন সংকল্প বলতে থাকে, খুব ভালো লেগেছে। এদিকে পৃথা বলতে থাকে, প্রথম প্রথম বোর নাচ দেখলে না সবারই ভালো লাগে, চাউনি ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তারপর কিছু বছর পর না অন্য নারীর দিকে মন চলে যায়। এটা বলে সবাই মজা করতে থাকে। তখনই দেখা যায় ওইখানে জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রী এসে বলতে থাকে, আসতে পারি? তখন জগদ্ধাত্রীকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন কৌশিকী বলে, আরে পারমিশন নিচ্ছ কেন? তাড়াতাড়ি এসো, ভেতরে এসো। তখন জগদ্ধাত্রী বলে, আসো কিন্তু একদম জমে গিয়েছে। আর তখন কৌশিকী বলে, হ্যাঁ বলতে পারো, অনেক জমে গিয়েছে। উর্মিলা মুখার্জির একটি নজরুল গীতিক গান গাওয়া হয়েছে প্রথমে, তারপর ড্যান্স পারফরমেন্স হবে, তারপর ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, তারপর উর্মিলা মুখার্জির যতগুলো ক্যাসেট রিলিজ হয়েছে সবগুলি গান গাওয়া হবে এবং সবগুলো ক্যাসেট রিলিজ করা হবে। যা শুনে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু
অনেক খুশি হয়ে যায়। আমাদের নতুন প্রজন্ম শুনে বুঝতে পারবে যে হারিয়ে যাওয়া কিছু কালজয়ী গান তাদের মনে একদম ধুলা লেগে যাবে। তখন স্বয়ম্ভু বলে, বর্দি আমি না তোমার কাছে সত্যি কৃতজ্ঞ, তুমি যে পারমিশনটা দিয়েছ, মানে আমার মায়ের এই অনুষ্ঠানটা করার জন্য, তার জন্য সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার মা সত্যি হারিয়ে গিয়েছে, আমাদের মতো কত ছেলে তার মা হারিয়েছে, তাদের প্রতিভা, তাদের নাচ গান সমস্ত কিছু হারিয়ে যায়। তুমি আবার সেগুলো সবার সামনে নিয়ে এসেছো, দর্শকদের সামনে নিয়ে এসেছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। হাত জোর করে কৃতজ্ঞতা জানায় এবং থ্যাংক ইউ জানায় স্বয়ম্ভু মুখার্জি। এদিকে বৈদেহী মুখার্জি দেখছে আর লুচির মতো ফুলছে, খুব রাগান্বিত হচ্ছে বৈদেহী মুখার্জি। এদিকে চন্দ্রনাথ মুখার্জি মনে মনে বলতে থাকে, সেদিন হারিয়ে যাওয়া কালজয়ী গান উদ্ধার করতে গিয়ে আবার হয়তো কেউ হারিয়ে যাবে, পরপারের মতো হারিয়ে যাবে। ওই অনুষ্ঠানে ইন্দ্রপতন ঘটবে, ইন্দ্রপতন। এদিকে জগদ্ধাত্রী তুষার তীর্থকে ফোন দেয়, বলছে কি ব্যাপার, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ আপনার সাথে কথা বলবো, আপনার ছেলের সাথে লিলিপুটের সাথে কথা বলবো। তখন তুষার তীর্থ বলতে থাকে, কেন আমার ছেলেকে আবার ডিপার্টমেন্টে তুলে নিয়ে সলজবাব করবেন নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, ও তো কোনো অপরাধ করেনি, ও এত বছর সাজা কাটিয়ে ফিরেছে। তখন জগদ্ধাত্রী বলে, দাঁড়ান, আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন বলুন তো? আমি বললাম নাকি আমি আপনার ছেলেকে জেরা করব? আর জেরা কেনই বা করব, ও কোনো অপরাধ করেছে নাকি? তখন তুষার তীর্থ একটু ঘাবড়ে যায়, বলছে না আমি বলছি আপনি হঠাৎ আমাকে কেন ফোন দিয়েছেন? তখন জগদ্ধাত্রী বলে, আমি আপনাকে ফোন করেছি নিমন্ত্রণ করার জন্য। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ ইনভাইট করতে ফোন দিয়েছি। তখন তুষার তীর্থ বলে, ইনভাইট কিসের ইনভিটেশন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন জগদ্ধাত্রী বলে, আমাদের কোম্পানিতে নতুন একটা ম্যাগাজিন লঞ্চ হচ্ছে অনেক দিন পর, বুঝতে পেরেছেন? তারপর প্রখ্যাত সাহিত্যিক সম্রাট চট্টোপাধ্যায় ওনার লেখা একটা উপন্যাস, সেটাও কিন্তু ওই দিন লঞ্চ হবে। আর উর্মিলা মুখার্জি ওনার স্মরণে একটা অনুষ্ঠান হবে। তাই এই বিষয়ে না আমি আপনাকে কার্ড পাঠাতে চাই। আমি কার্ড পাঠিয়ে দিয়েছি অলরেডি, আমি কার্ড পাঠিয়ে না আপনাকে নিমন্ত্রণ করতে চাচ্ছি। তখন তুষার তীর্থ বলে, হ্যাঁ নিশ্চয়ই, আর আপনি ফোন করেছেন, আমি কেন যাব না, অবশ্যই যাব। তখন জগদ্ধাত্রী বলে, আপনার ছেলে বা ছেলের বন্ধু আছে না পাশাপাশি? হ্যাঁ আমার ছেলে আছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা আপনার ছেলে তো পাশাপাশি রয়েছে, একটু দেন তো কথা বলবো। তখন তুষার তীর্থ টিটুকে ফোনটা দিয়ে দেয়। টিটু তখন ফোনটা রিসিভ করতে চায় না, কিন্তু তার বাবা রিকোয়েস্ট করে ফোনটা দিয়ে দেয়। তখন টিটু ফোনটা ধরে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন। তখন জগদ্ধাত্রী বলে, সাজা কাটিয়ে তো ফিরে এসেছো টিটু না? তখন জগদ্ধাত্রী বলে, সাজা কাটিয়ে তো ফিরে এসেছো? তখন টিটু বলে, হ্যাঁ ফিরে এসেছি, বলুন কি বলতে চাচ্ছেন? তখন জগদ্ধাত্রী বলে, কেমন লাগলো সাজা কাটাতে? তখন টিটু বলে, আপনি কি করতে ফোন করেছেন সেটা বলুন। ইনভাইট করতে। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে টেবিলের এক প্রান্তে তোমার বাবা বসে আছে, উল্টো দিকে তুমি বসে আছো। তখন টিটু বলে, হ্যাঁ আপনি কি টেলিফোনে দেখতে পান নাকি? তখন জগদ্ধাত্রী বলে, না গেস করে বললাম কথাটা, কারণ ফোনটা ধরতে তো বেশি সময় লাগলো না, তোমরা অবশ্যই পাশাপাশি আছো, এটাই অনুমান করলাম। আর জানো তো আমি না অনেক কিছু অনুমান করতে পারি যা তুমি কল্পনাও করতে পারবে না। যা শুনে টিটু অবাক হয়ে যায় আর বলছে, শুনুন আপনার কণ্ঠস্বরের মধ্যে কোনো ইনভাইট পাচ্ছি না, থ্রেট পাচ্ছি। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ থ্রেটও বলতে পারো। আর তখন লিলিপুট টিটুর হাত থেকে ফোনটা নিয়ে নেয়, বলছে, ম্যাডাম বলুন আসলে আপনি কি বলতে চাচ্ছেন? তখন জগদ্ধাত্রী বলে, এই শোনো, তুমি না মাটির নিচে রয়েছে অর্ধেক, মাটির উপরে রয়েছে অর্ধেক, ওর মধ্যেই থাকো। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ওইটুকু মাটির নিচে চলে যাবে। তো অনেকভাবে থ্রেট দিয়ে থাকে জগদ্ধাত্রী। তখন ফোনটা রেখে লিলিপুট বলে, জানেন তো আঙ্কেল আমাদের না ইনভাইট করেছে। তখন টিটু বলে, হ্যাঁ আমাকেও ইনভাইট করেছে। তবে জানেন তো ভালোই হলো, আমাদের ওইখানে যাওয়াটা সহজ হয়ে গেল, আমরা একদম কার্ড নিয়ে বুক ফুলে যেতে পারবো। এটা বলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, এটা বলে সবাই মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী তুমি কি করতে চাচ্ছ? ওদেরকে কেন ইনভাইট করতে গেলে? তখন জগদ্ধাত্রী বলে, শোনো, শত্রুকে না ছেড়ে রাখতে নেই, ওদের কাছাকাছি রাখতে হয়, তাহলেই শত্রুদের স্টেপ ভালো মতো বোঝা যায়, বুঝতে পেরেছ? আসলে স্বয়ম্ভু অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার জগদ্ধাত্রী কি তুষার তীর্থ এবং লিলিপুট টিটু তাদেরকে ঠিকমতো উচিত শিক্ষা দিতে পারবে এবং পারবে কি উৎসবকে সেভ করতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।